দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য পাকিস্তানের একাদশ। হ্যাঁ, যে স্টার্টিং লাইন আপ নিয়ে পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ম্যাচটা খেলবেন সেটাই আপনারা স্ক্রিনে দেখছেন। ম্যাচ শুরু হতে দুদিন বাকি থাকতেই পাকিস্তান তাদের একাদশটা ঘোষণা করে দিয়েছে। সাধারণত ইংল্যান্ড অস্ট্রেলিয়া দেখা যায় যে একদিন আগে একাদশটা জানায়, তবে পাকিস্তান এক্ষেত্রে আরও খানিকটা ছাপিয়ে গেছে। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দলকে দুদিন আগেই একাদশ দিয়ে দিয়েছে এবং সেই একাদশে একজন স্পিনারও তারা রাখেনি। এটা আমরা আগে থেকেই বুঝতে পারছিলাম। যখন আবরার আহমেদকে পাকিস্তান শাহিনসের হয়ে খেলার জন্য ছেড়ে দেওয়া হয়েছে তখনই বোঝা গিয়েছিল যে পাকিস্তান চারজন পেসার রাওয়ালপিন্ডি টেস্টে খেলাতে যাচ্ছে এবং একাদশটাতেও চারজন পেসারই রাখা হয়েছে। শাহিন শাহ আফ্রিদি আছেন, নাসিম শাহ যিনি গেল জুলাইয়ের পর থেকে টেস্ট ক্রিকেটের বাইরে ছিলেন তিনি আছেন, খুররাম শাহজাদ এবং মোহাম্মদ আলী। এক্সপেক্টেড ছিল এই ধরনের লাইন আপটাই, কিভাবে দেখেন? এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। প্রথমত 40 ঘন্টা আগে একাদশ দিয়ে দেওয়া সেটা অবশ্যই একটা সাহসিকতার দিক। আমরা অন্তত এই ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে আছি। প্রেস কনফারেন্সের ঠিক আগের দিনে যদি নাজমুল হোসেন শান্তকে জিজ্ঞেস করা হয় যে এর জায়গায় এ বা এর জায়গায় এ কে খেলবে, তিনি বলবেন আপনি টচের পর দেখে নিন, খুব একটা হাসি দিয়ে বলতো। কিন্তু এক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ শিক্ষাটা নিতেই পারে। আপনি বলছিলেন যে ইংল্যান্ড অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তান অনেক সময় দিয়ে দেয়, ইন্ডিয়াও দিয়ে দেয় যে একদিন আগে, কিন্তু আমরা এক্ষেত্রে অন্তত পিছিয়ে আছি বলতে চাই। তবে আপাতত পেছানোর গল্প তো করবো না, ম্যাচে বাংলাদেশ যেন ভালো ক্রিকেটটা খেলে সেই গল্প হবে। আপনি একাদশের কথা বলছিলেন, এটা খুব একটা অনুমতিই ছিল যে তারা একজন স্পিনার সেটা আবার পার্ট টাইমে নিয়ে নামবে। তবে বাকি যে পেসার, বিশেষ করে শাহিন শাহ আফ্রিদি আর নাসিম শাহের কথা আমি একটু বেশি বলবো। ঠিক আগেই মানে আগে বাংলাদেশ সবশেষ যেবার পাকিস্তানে খেলতে গিয়েছিল সেবারে কিন্তু নাসিম শাহ দারুণ একটা হ্যাট্রিক করেছিল। রীতিমতো কিশোরের নাসিম, মানে কিশোর বয়সী নাসিম শাহ হ্যাট্রিক করেছিলেন। সেই নাসিম শাহ এখন আরও বেশি পরিণত, আর সঙ্গে শাহিন শাহ আফ্রিদি তো রয়েছে। তাদের পেস বোলিং অ্যাটাকটা নিয়ে আগে শুনবো আপনার থেকে। আমি একটু পেস বোলিং লাইন আপের সাথে স্পিনারদের কথাও বলতে চাই। আগা সালমানকে তারা খেলাচ্ছে পার্ট টাইমার অফ স্পিনার। তবে গেল 5টা টেস্টে আগা সালমান প্রতি ইনিংসে এভারেজে 12 ওভার করে বোলিং করেছেন। এই জায়গায় বলা যায় যে তিনি হয়তো ওই যে পার্ট টাইমার কোটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। তবে টেস্ট ক্রিকেটে উইকেট টেকিং অপশন বলতে যেটা বোঝায় সেটা নিশ্চিতভাবে আগা সালমান না। সে কারণে ওই চারজন পেসারের উপরই তাদেরকে নির্ভর করতে হবে। শাহিন শাহ আফ্রিদি ওয়ানডে ফরম্যাটে বা টি20 ফরম্যাটে যতটা এফেক্টিভ, টেস্ট ক্রিকেটে আসলে ততটা এফেক্টিভ কিনা সে বিষয়ে কিন্তু প্রশ্ন থাকছে। নাসিম শাহ প্রায় 1 বছর পর টেস্ট ক্রিকেটে ফিরছেন এবং বাকি দুজন খুররাম শাহজাদ এবং মোহাম্মদ আলী তারাও কিন্তু ইনএক্সপিরিয়েন্সড। আমের জামাল পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন। অস্ট্রেলিয়াতে তিনি 18টা উইকেট পেয়েছিলেন। অলরাউন্ডার হিসেবে, পেস বোলিং অলরাউন্ডার হিসেবে একমাত্র আমের জামালই ছিলেন, পুরো সিরিজ থেকে তিনি ছিটকে গিয়েছেন। তো বোলিং লাইন আপটা আমার কাছে মনে হচ্ছে খুব বেশি শক্তিশালী না। তবে ব্যাটিংয়ের দিকে যদি তাকাই, সলিড একটা ব্যাটিং সেট আপ কিন্তু এই পাকিস্তান দলটার আছে। আবদুল্লাহ শাফিক, সাইম আয়ুব ওপেন করবেন। সাইম আয়ুবও অস্ট্রেলিয়াতে খুব ভালো করতে পারেনি, ফ্ল্যামবয়েন্ট ক্রিকেটার, টি20 ফরম্যাটের সাথে খুব মানানসই একজন ক্রিকেটার। তবে তাকে টেস্ট ক্রিকেটেও আসলে যাচাই বাছাই করে দেখতে চাইছে পাকিস্তান দল এবং সে কারণেই মোহাম্মদ হুরায়রাকে হয়তো তার অভিষেকের জন্য অপেক্ষা করতে হচ্ছে। মিডল অর্ডারটা হ্যাজ বিন টেরিফিক। শান মাসুদ, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান। এবং আমরা এই দলটাতে লেফট হ্যান্ড রাইট হ্যান্ডের কম্বিনেশন কিন্তু একেবারে টপ থেকে প্রথম 7-8 জনের কথা যদি আপনি বলেন, সব জায়গায় লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন দেখতে পাচ্ছি, যেটা আমরা বাংলাদেশের একাশে হয়তো দেখতে পাবো না। আচ্ছা, পেসারদের গল্প তো আপনি করলেন, তবে মোহাম্মদ আলী এক্ষেত্রে আমার মনে হচ্ছে একটা কার্যকরী ভূমিকা রাখতে পারেন। আপনি যেহেতু বলছিলেন যে শাহিন শাহ আফ্রিদি বা নাসিম শাহ তারা হোয়াইট বলের ক্রিকেটে যতটা কার্যকরী, রেড বলের ক্রিকেটে ততখানি কিনা সেই প্রশ্নটা অবশ্যই থাকছে। তবে তারাও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ তো হবেই বটে। তবে মোহাম্মদ আলী যিনি আসলে উইকেটে খুব জোর দিয়ে বল করতে পারেন, দুই দিকে তার সুইং করানোর ক্ষমতা রয়েছে। তবে টেস্ট ক্রিকেটে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে এক্সপিরিয়েন্স খুব বড় একটা ব্যাপার। যেহেতু তাদের ক্যারিয়ারটা সবে শুরু, ওই অর্থে অনেক বেশি ম্যাচও খেলেননি, তার মানে তারা যে ভালো করতে পারবেন কিনা সেই প্রশ্নটা থেকে যাচ্ছে। তবে বাংলাদেশের একাদশের গল্পে এবার ফিরবো। এবং শান মাসুদ কিন্তু ওই জিনিসটাই বলেছেন, তিনি প্রেস কনফারেন্সে বলেছেন যে এক্সপিরিয়েন্সের কথা যদি বলা হয় বাংলাদেশ কোনো অংশে আসলে পিছিয়ে নাই। সাকিব, মুশফিক, মুইনুররা যে পরিমাণ টেস্ট ম্যাচ খেলেছেন তাদের যে এক্সপিরিয়েন্স, সেই তুলনায় পাকিস্তান দলটা হয়তো পিছিয়ে থাকবে। এবং বাংলাদেশ দলটাকেও তিনি ব্যালেন্স বলছেন। তাসকিন প্রথম ম্যাচটাতে খেলতে পারছেন না, তারপরে এই দলটাকে কিন্তু শান মাসুদ সমীহ করছেন। এর কারণ কি, আমরা যদি একাদশের দিকে তাকাই, বাংলাদেশের একাদশে নিশ্চিতভাবেই বাংলাদেশ জাকির হাসানের সাথে সাদমান ইসলামকে দিয়ে আসলে ওপেন করাতে হবে, কারণ মাহমুদুল হাসান জয় এখনও পুরোপুরি ফিট না। এই বিষয়ে নাজমুল হোসেন শান্ত প্রেস কনফারেন্সে বলেছেন যে তাকে হয়তো পরীক্ষা করানো হবে। তবে আমরা যতটুকু জানি যে অন্তত 2 সপ্তাহ তার সময় লাগবে সেরে উঠতে, সে কারণেই জয়কে প্রথম টেস্টে আপনি পাচ্ছেন না। ব্যাটিং লাইন আপের দিকে যদি আমরা তাকাই, জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল শান্ত, মুমিনুল হক, প্রথম 4 জনই কিন্তু লেফট হ্যান্ড ব্যাটসম্যান। মুশফিক যদি 5-এ ব্যাটিং করেন,
সেক্ষেত্রে 5 নম্বরে গিয়ে আপনি একজন রাইট হ্যান্ড ব্যাটসম্যান পাচ্ছেন। আবার সাকিব যদি 5-এ ব্যাটিং করেন, যেটা করার সম্ভাবনা আসলে একেবারেই কম, সেক্ষেত্রে প্রথম 5 জনই টপ অর্ডারে লেফট হ্যান্ড ব্যাটসম্যান হয়ে যাচ্ছেন। এই জিনিসটার ইম্প্যাক্ট কতটা পড়তে পারে বলে মনে করেন? মানে টেস্ট ক্রিকেট আসলে এমন একটা খেলা, এখানে তো অবশ্যই হতে পারে, যেহেতু আমরা যদি অপোনেন্টের দিকে তাকাই তাহলে এক্ষেত্রে কিন্তু অপোনেন্ট একটা সুবিধা পেয়ে যাচ্ছে, যেহেতু বাংলাদেশে বাহাতি ব্যাটারের সংখ্যা একটু বেশি রয়েছে। তবে আপনি সাকিব বা মুশফিক কিংবা মমিনুল, আমার মনে হচ্ছে এই তিনের দিকে তাকিয়ে থাকবে। বাকি ব্যাটারে যেহেতু খুব বেশি রানে নেই সাম্প্রতিক সময়, তো একাদশে আপনি যে নামগুলো বললেন, অন্তত মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিবুল হাসান, সাকিব নিজের রানে নেই, কিন্তু ওই যে লিটন দাসের প্রসঙ্গে একটু আসতে চাই, যে সাম্প্রতিক সময় তার ব্যাটে তো রান নাই, তবে শান মাসুদ প্রেস কনফারেন্সে তিনি বলেছেন যে তার অন্যতম প্রিয় একজন ক্রিকেটার হচ্ছে লিটন দাস। যেহেতু উইকেট কিপার একটু নিচের দিকে নামবেন, খুব স্বাভাবিক, লম্বা সময় হয়তো উইকেট কিপিংটা করতে হতে পারে, সেক্ষেত্রে যদি তিনি বড় রানের দেখা পান, সেটা অবশ্যই বাংলাদেশি ফ্যানদের জন্য একটা পাওয়াই হবে। এবং একাদশের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে স্পিনার কয়জন? পাকিস্তান একজন স্পিনার খেলাচ্ছে, সেটাও পার্ট টাইমার। বাংলাদেশের সাকিব আল হাসান আছেন, এর বাইরে আপনি কি আরেকজন স্পিনার খেলাবেন কিনা? সেক্ষেত্রে আমরা যদি একাদশটা দেখি, তাইজুল নাকি মেহেদি মিরাজ, এটা একটা বড় প্রশ্ন। তাইজুলের 22টা উইকেট পাকিস্তানের সাথে সম্ভবত সবচেয়ে বেশি, কিন্তু তাইজুলকে যদি আপনি খেলান, সাকিব তাইজুল দুজনই লেফট হ্যান্ড স্পিনার। তো পাকিস্তান দলে আমরা যদি ফ্রন্ট লাইনের কথা চিন্তা করি, প্রথম 7 জন ব্যাটসম্যানের মধ্যে কিন্তু 3 জনই দেখা যাচ্ছে যে লেফট হ্যান্ড ব্যাটসম্যান, সাইম আয়ুব, শান মাসুদ, সর শাকিল। 5 জনের মধ্যে আসলে 3 জনই লেফট হ্যান্ড ব্যাটসম্যান। সেক্ষেত্রে কি আপনি মেহেদি মিরাজকে একজন অপশন হিসেবে দেখেন কিনা? এবং 8 নম্বর পজিশনে মেহেদি মিরাজ যদি খেলেন, ব্যাটিং অর্ডারটা হয়তো একটু লম্বা হয়, তাইজুল না মিরাজ, কাকে আসলে বেছে নেবে বাংলাদেশ? আমার মনে হচ্ছে এক্ষেত্রে আমি তাইজুলকে এগিয়ে রাখবো। সেটা কেন বলছি, তবে প্রেস কনফারেন্সে আবার হাতুরু সিং এ কিন্তু যে কয়েকজন ক্রিকেটারের নাম বারবার বলেছেন, তাদের মধ্যে সাকিবের সাথে মিরাজের নামটা বলেছেন। তার মানে কোচ যখন বলে একজন ক্রিকেটারের নাম, তখন অবশ্যই সেটা বেশ আপনাকে এগিয়ে রাখতেই হবে। তবে এক্ষেত্রে তাইজুলের আরেকটা ব্যাপার হচ্ছে, তাইজুল ঘরের মাটিতে যতটা ভালো বা কার্যকরী স্পিনার হয়ে ওঠেন, বিদেশে ঠিক ততটাই তার অসহায় রূপ বল হাতে দেখা যায়। তো এক্ষেত্রে আমি তবুও তাইজুল ইসলামকে এগিয়ে রাখছি, কিন্তু আসলে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত বা শেষ মুহূর্তের উইকেটটা দেখে তারা আসলে বিবেচনায় রাখবেন কি মিরাজ কার্যকরী হবেন নাকি তাইজুল। তবে পেস বোলিং অ্যাটাকটা নিয়ে একটু শুনতে চাই। পেস বোলিং অ্যাটাকে নিশ্চিতভাবেই আমরা তাসকিন আহমেদকে এই ম্যাচে পাচ্ছি না। আমরা জানছি যে সেকেন্ড টেস্টের জন্য হয়তো তিনি অ্যাভেলেবেল হবেন, এবং আজকে বাংলাদেশ এ এবং পাকিস্তান সায়েন্সের ম্যাচটা তো বৃষ্টিতে হয়নি, তো তার ওই যে ফেরার যে গল্পটা, সেটা কিন্তু এখনও শুরু হয়নি। সেকেন্ড টেস্টে হয়তো তাসকিন অ্যাভেলেবেল থাকবেন। আমরা স্কোয়াডের বাকি 5 জন প্লেয়ারের কথা যদি বলি, জয় ইনজুরিতে আছেন, তাসকিন পুরো ফিট না, নাহিদ রানা, নাইম হাসান এবং মেহেদি মিরাজ, এই 5 জনকে আমরা স্কোয়াডের বাইরে রাখছি। তার মানে একাদশে শরীফুল ইসলাম, খালেদ আহমেদের সাথে হাসান মাহমুদ, শরীফুল ইসলাম এবং খালেদ আহমেদ এই দুজন নিশ্চিতভাবেই খেলছেন আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে। এখন নাহিদ রানা না হাসান মাহমুদ, দুজনই এক্সপ্রেস গতিতে বল করতে পারেন। নাহিদ রানা দলে ঢুকেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে, তার অভিষেক হয়েছে, সেটা ওই এক্সপ্রেস গতিতে বল করার কারণেই। তবে পাকিস্তানে গিয়ে তিনি কতটুকু কার্যকরী হবেন সেই প্রশ্ন কিন্তু থাকছে। এখানে হয় কি, মানে পাকিস্তানের তো যেহেতু ব্যাটিং স্বর্গে, রীতিমতো ব্যাটিং স্বর্গ বলা যায় রাওয়ালপিন্ডির উইকেটে, তো পেসারদের অনেকখানি পরিশ্রম করতে হয় যে লম্বা সময় ধরে বল করা। ইভেন ওয়াসিম আকরাম, ইমরান খানরাও যখন পাকিস্তানের টেস্ট খেলতে অনেক লম্বা সময় বল করতে। তো নাহিদ রানা কি, যেহেতু তার আসল অস্ত্রই হলো তার অনেকটা গতিতে বল করার, যেহেতু বয়সটাও কম, তিনি কি পারবেন কিনা যে লম্বা সময় বল করা, সেটা একটা প্রশ্ন থাকছে। তবে এক্ষেত্রে হাসান বা নাহিদ রানা যে কোনো একজন থাকতে পারে। আপনি কার পছন্দে? আমার কাছে হাসান মাহমুদই মনে হচ্ছে যে একটু এক্সপিরিয়েন্সের কারণে হয়তো তিনি সুযোগটা পাবেন। হ্যাঁ, টেস্টে এক্সপিরিয়েন্সের কথা আমরা বলছি না, কারণ দুজনই আর্ন করা। তবে ইন্টারন্যাশনাল অ্যারেনাতে হাসান মাহমুদ নাহিদ রানার চেয়ে অনেক বেশি দিন ধরে আছেন, এবং সেই কারণে আমার কাছে মনে হয় যে নাহিদ রানার জায়গায় হয়তো হাসান মাহমুদ সুযোগ পাবেন। এবং আপনি তাইজুলকে এগিয়ে রাখছেন, আমি ওই ব্যাটিং ডেপথের কারণে, এবং বাংলাদেশ যেহেতু টেস্ট ক্রিকেটে সাধারণত একটু ডিফেন্সিভ মাইন্ডসেটআপেই খেলে, ব্যাটিং অর্ডারটা লম্বা করতে চায়, সে কারণে মেহেদি মিরাজই হয়তো অপশন হতে যাচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.